Learning Point L2 English. হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমাদের এই নতুন ভিডিওতে সকলকে ধন্যবাদ। আমাদের আজকের যে ভিডিওটা এটা ফ্লো চার্ট কেন্দ্রিক, অর্থাৎ আমাদের আজকের ভিডিওটা হবে ফ্লো চার্ট নিয়ে। তোমরা যারা এইচএসসিতে পড়ো, যারা এইচএসসি প্রথম বর্ষ অথবা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আশা করি সকলের উপকারে আসবে। চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা ফ্লো চার্ট কি এটা লিখতে গিয়ে আমি সরাসরি আগে একটা প্যাসেজের আলোচনা করে নেব, কারণ প্যাসেজ ছাড়া তো আর ফ্লো চার্ট লেখা যাবে না। আগে ফ্লো চার্ট জানতে হবে, তারপরে আমরা প্যাসেজে চলে যাব। লেটস স্টার্ট। আমরা আজকে যে প্যাসেজটা আলোচনা করেছি সেটা হলো নেলসন ম্যান্ডেলা। যারা এইচএসসি প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষে পড়েছো, যারা টেক্সটটা পড়েছো, তারা দেখতে পেয়েছো কি নেলসন ম্যান্ডেলা আমাদের প্রথম বর্ষের টেক্সটে বা দ্বিতীয় বর্ষে ওই একই টেক্সট অর্থাৎ টেক্সটের প্রথম চ্যাপ্টারে আছে। সুতরাং এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা কিন্তু আমার কাছে মনে হয় নট সো ইজি, আমার কাছে খুব সহজ মনে হয় না। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই প্যাসেজটা পড়তে গিয়ে অনেকটা ডিফিকাল্টি ফেস করে, কিন্তু আমি মনে করি যথেষ্ট টেকনিক্যাল হলে পরে এই রিডিংগুলো বেশি কঠিন না। আমাদের রিডিংয়ের অনেকটা ঘাটতি আছে, যার ফলে আমাদের অনেক রিডিং সমস্যা হয়। আমি একটু পড়ে দেখি কিভাবে আমরা শেষ করতে পারি। যেমন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে সাবজেক্ট হল নেলসন ম্যান্ডেলা। আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা এবং গাইডেড অর্থাৎ সে গাইড করেছিল, দিক নির্দেশনা দিয়েছিল কাকে? সাউথ আফ্রিকাকে। কিসের থেকে? ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, অ্যাপার্থাইড থেকে কিসের প্রতি, কিসের দিকে? আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটা মাল্টিরেসিয়াল ডেমোক্রেসির দিকে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং সে প্রতিমূর্তি হিসাবে সারা বিশ্বে তার খ্যাতি হয়েছিল। এই অংশটুকু আমরা যদি রিডিং পড়তে চাই, আমাদের যে রিডিং ভিডিও আছে, রিডিং কিভাবে আমরা পড়তে পারবো এবং বাংলা ট্রান্সলেট কিভাবে করতে পারবো, বুঝতে পারবো, সেই ভিডিওটা পড়ে নিলে হবে। আমি জাস্ট এখন এই প্যাসেজটা পড়ে যাচ্ছি এবং আমি কিছু কিছু লাইনকে আন্ডারলাইন অর্থাৎ কালার্ড করে রেখেছি। এটা আশা করি কাজে আসবে আমাদের। তারপরে আসছে imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. প্রায় 3 দশক বা 30 বছর সে তার যুদ্ধের জন্য কিসের? হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে। ম্যান্ডেলা কখনো তার দৃঢ়তা হারিয়েছিল না তার জনগণের মুক্তির। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড, সে ছিল দৃঢ়। অ্যাপার্থাইড অর্থাৎ বর্ণবাদদের যে শিকল সেটা ভাঙতে সে ছিল দৃঢ়। while avoiding a civil war, his prestige and charisma helped him win the support of the world. এবং তার যে ক্যারিশমা ছিল, তার যে পাওয়ার ছিল, তার যে কোয়ালিটি ছিল, সেটা তাকে কি করছে? সারা বিশ্বের সাপোর্ট নিতে সাহায্য। I hate race discrimination most intensely and in all its manifestation. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. অর্থাৎ 1994 সালে যে প্রথম তিনি যখন প্রেসিডেন্ট হন, তার যে স্বাগত বক্তব্য তিনি এরকম একটা দিয়েছিলেন কি, আমি রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতিগত বৈষম্য সেটাকে খুব প্রবলভাবে ঘৃণা করি এবং এটা যে কোনো অ্যাপিয়ারেন্সেই হোক, যেভাবেই হোক, যেভাবেই এটা মানুষের সামনে আসুক, সেটাকে সে ঘৃণা করে। আই হ্যাভ ফট, সে বলছে যে সে এটার বিরুদ্ধে যুদ্ধ করেছে তার সারা জীবন, সে এখন যুদ্ধ করবে এবং তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ তার শেষ দিন পর্যন্ত সেটার বিরুদ্ধে যুদ্ধ করবে। দ্য টাইম ফর হেলিং অফ দ্য wounds has come, অর্থাৎ ক্ষত সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ
টু ব্রিজ অর্থাৎ ব্রিজ সংযোগ স্থাপন করতে সময় হয়েছে। দ্য chasm দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, অর্থাৎ chasm অর্থ হচ্ছে ফাঁকা। ফাঁকা বলতে chasm শব্দ যেমন দুই পর্বতের মাঝখানে ফাঁকা থাকে, গ্যাপ, এই গ্যাপ রকম বোঝাইছে। এখানে সম্পর্কের গ্যাপটা বোঝানো হয়েছে। এইটা হ্যাজ কাম। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। প্রেসিডেন্ট হওয়ার পর একজন ব্ল্যাক প্রেসিডেন্ট হিসাবে হওয়ার পর নেলসন ম্যান্ডেলা বলেছিলেন উই হ্যাভ অলরেডি অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ পায়। An honor to share with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. এবং সে তাকে কি করেছিল, 3 বছর আগেই তার মুক্তির ব্যবস্থা করেছিল। আমরা এই প্যাসেজটা আবার একটু যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. এরকম আমরা রিডিংটা পড়ব প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর মধ্যে আমি কি করেছি, আমি কিছু লাইনকে কালার দিয়ে রেখেছি। এখানে যেমন গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid, imprisoned for nearly 3 decades, he was determined to bring down apartheid, avoiding a civil war, win support of the world, like so. এরকম বেশ কিছু বাক্যকে আমি কালার দিয়ে রেখেছি। কেন কালার দিয়ে রেখেছি আমি আসবো এখন। যেহেতু আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফ্লোচার্ট নিয়ে। ফ্লোচার্টের বাংলা কি? ফ্লোচার্টের বাংলাটা হচ্ছে প্রবাহ চিত্র। তাহলে কি ধারাবাহিক যে চিত্র, তাহলে এটা কাকে বলে? প্রবাহ চিত্র বলতে এক ধরনের রেখা চিত্রকে বোঝায়। আসলে প্রবাহ চিত্র কি? এক ধরনের রেখা চিত্র যেটির দ্বারা কোনো কর্মপ্রবাহ বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয়। তাহলে এই প্রবাহ চিত্রের মাধ্যমে কোনো কর্মপ্রবাহ বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয় কারো সামনে। এবার আমরা দেখি এই প্রবাহ চিত্রগুলো কিভাবে দেখানো হয়। আমি প্রথমে একটা ইমেজ দিয়ে রাখছি, যেমন এইটা, অর্থাৎ এখানে একটা গ্যাপ, একটা ঘর, সেই ঘরের ডান পাশে আরেকটা ঘর, তারপরে আরেকটা ঘর, তারপরে একটা, এভাবে। অর্থাৎ এই একটার মধ্যে বিশেষ কিছু তথ্য দিয়ে আর একটা গ্যাপের তথ্য দেওয়া, এইভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে দেওয়া। কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রী, আমাদের স্ক্রিপ্টের সাইজের কারণে আমরা সাধারণত গ্যাপটা এইভাবে ফিল আপ করে থাকি, উপর থেকে নিচে, বাম থেকে ডানে না এসে আমরা সাধারণত উপর থেকে নিচের দিকে আসি। আমরা পরীক্ষায় এভাবে অ্যান্সার করলে আমরা শতভাগ মার্কস পেতে পারবো, আমাদের কোনো মার্কসের হেরফের হবে না। তাহলে আমাদের এখনকার বিষয়টা কি, আমরা কোশ্চেনের অ্যান্সারটা অর্থাৎ ফ্লোচার্টটা লিখতে যাব। তাহলে আমরা যেহেতু ফ্লোচার্ট লিখতে যাব, আমি আগেই বলেছি আমরা এই শোয়িং থেকে ফলো করব। তো শোয়িং থেকে যা থাকবে সেটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ সেভাবে আমাকে উত্তরটা লিখতে হবে। তাহলে আমরা এই প্রশ্ন আমি দিয়ে দিয়েছি কি, দ্য অ্যাক্টিভিটিজ অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন এবং তার কি কি অর্জন। আবার এখানে আরো অনেক কিছু হতে পারে, যেমন কেন, ওয়াই ওয়াজ হি ফেমাস, কেন সে বিখ্যাত ছিল, অথবা ওয়াই হি ওয়াজ ফেমাস, কেন সে বিখ্যাত ছিল। হাউ হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, অথবা সে কিভাবে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিল। অথবা আমরা এভাবে লিখতে পারি, সে কিভাবে একজন ওয়ার্ল্ডলি লিডার হয়েছিল, নিজেকে কিভাবে একটা বিশ্বের একজন নেতা হিসেবে নিজেকে তৈরি করেছিল। আমি কিছু উপরে দেখিয়েছিলাম কিছু কালার্ড সেন্টেন্স, ইভেন দেওয়া থাকবে কি, ওয়ান ইজ ডান ফর ইউ, এই অংশটুকু এখানে দেওয়া থাকবে। এই অংশটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। এই একটা ঘরে সাপোজ একটা কথা দেওয়া থাকবে, আমি উপরে এই সেন্টেন্সটাকে কালার করে রাখছি, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড,
আমরা এবার রুলসে যদি আমরা পার্টিসিপল দ্বারা করি, তাহলে আমরা যদি বি ভার্ব পাই, আমার ভার্বের ভিডিওটা সবাই দেখে নিলে তাদের ক্লিয়ার হবে। যদি বি ভার্ব অর্থাৎ যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইটা যদি থাকে, আমরা সেটাকে বিং করে দিতে পারি। আমি এখানে করে দিলাম বিং, এবং বাকি অংশ অমনি রেখে দিছি। তবে সাবজেক্ট বা অবজেক্ট এই অংশ পর্যন্ত রাখবো না, আমরা জাস্ট এক্সটেনশনটুকু রেখে দেবো, অর্থাৎ একটা ফ্রেজ করব। এখানে ফাইনাইট ভার্ব থাকবে না এবং সাবজেক্টও থাকবে না। আবার আরেকটা অংশ যেমন অ্যাভয়েডিং সিভিল ওয়্যার, আবার উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা টেক্সটের এই বাক্যটা দেওয়া আছে। সো এটাকে আমরা কি করতে পারি, মূল ভার্ব আছে, এটা 1 নম্বর ঘরে থাক আর 2 নম্বর ঘরে থাক, আমরা এটা কি করতে পারি, এর সাথে আইএনজি উইনিং প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা অ্যান্সারটা লিখতে পারি। যেমন আমি লিখে দিয়েছি উইনিং দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা বাক্য উপরে আমি আন্ডারলাইন করেছিলাম, যেমন was awarded the Nobel Peace Prize। তো আমরা am, is, or was, were থাকলে আমরা বলছি being করে দেব, এখানে being করলাম আর বাকি অংশটা লিখে দেব being awarded the Nobel Peace Prize। সুতরাং আমার মনে হচ্ছে যে তোমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে কিভাবে অ্যান্সার করতে হয় এটা পারবে। সো প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা জানি ভার্বের 1 নম্বর প্লাস আইএনজি। সুতরাং আমরা যেখানেই ভার্ব পাবো আমরা পূর্ণ একটা বাক্যকে ট্রেস করব, বাট পূর্ণ বাক্য লিখবো না, পূর্ণ বাক্য ট্রেস করে সেখান থেকে সাবজেক্টটা বাদ দিয়ে যদি মূল ভার্ব হয় তাহলে মূল ভার্বের সাথে আইএনজি লাগাই দেব, আর যদি কোনো প্রকার বিভার্ব হয় বিভার্বটাকে বিং তৈরি করে আর বাকি কিছু অংশ এক্সটেনশন দিয়ে এই ঘরের সিম্পল আমরা একটা ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করে আমরা এটাকে বক্সিং করে দিলে পরে আমরা এখান থেকে ফুল মার্কস পাবো। এবারে আমি আসি কিভাবে পাস্ট পার্টিসিপল দ্বারা আমরা ফিল আপ করব। তাহলে পাস্ট পার্টিসিপল দ্বারা কিভাবে ফিল আপ করা যায়, যেমন আমরা তো এই কোশ্চেনের এই লাইনটা ওখানে পড়ে আসছি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world। এটা তো পড়ে আসছি, তার মধ্যে আমি এটা জাস্ট এইটা নিলাম, সাবজেক্ট বাদ দিলাম, গাইড এবং ভার্বের 3 নম্বর ঘর ডি এবং ইডি। তাহলে আমরা তো এখানে বলতে পারি এটা তো 2 নম্বর ঘরও, গাইডের পাস্ট ফর্ম গাইডেড। কিন্তু আমরা তো আগে ভার্ব ফর্মে বা রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারে আমরা পড়েছি কি ভার্বের 2 নম্বর ঘর একা একা বসতে পারে বাক্যে, কিন্তু 3 নম্বর ঘর কখনো বসতে পারে না, কিন্তু পাস্ট পার্টিসিপল হিসাবে বসতে পারে। এটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা যেহেতু এখানে ফ্রেজ করছি, আমরা এখানে ফ্রেজ দিয়ে ফিল আপ করবো, এখানে সাবজেক্ট থাকবে না বাক্যে। বিদায় গাইডেড সাউথ আফ্রিকা ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। আমি এক্সাক্ট অ্যান্সার সরাসরি সবগুলো না দিলেও তোমরা এভাবে করে নেবে, কোনো একটা সাবজেক্ট খুঁজবে অর্থাৎ সেন্টেন্স খুঁজবে, সেখান থেকে সাবজেক্টটা বাদ দেবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি এক্সটেনশন কিছু অংশ দিয়ে ফিল আপ করে দিলেই হবে। তবে একদম শর্টে লেখা যেতে পারে, তবে একটু এলাবোরেট অ্যান্সার দেওয়াটাই বেটার আমি মনে করি। আমি যখন বোর্ডের খাতা এক্সামিন করি তখন দেখেছি এখানে একদম শর্টের থেকে একটু এলাবোরেট লিখলে অবশ্যই মার্কস একটু বেশি পাওয়া যাবে। শর্ট করা যেতে পারে গাইডিং, এরকম এত শর্ট করলে এখান থেকে মার্কস আসবে না, দেবে না, কেটে দিতে পারে। কারণ হলো এখানে প্রত্যেকটা গ্যাপে যা লিখবো তার পূর্ণ মান হচ্ছে 2, অর্থাৎ 5টা লিখলে 10 মার্কস। সুতরাং আমাকে যথাসম্ভব আমাকে যে স্ক্রিপ্ট ইভালুয়েটর থাকবে তাকে আমাকে পারসুয়াড করতে হবে যে আই হ্যাভ আন্ডারস্টুড এ লট অ্যান্ড আই হ্যাভ এক্সপ্রেসড এ লট, এটাকে বুঝাতে হবে, তবে এ প্লাস বা হায়ার মার্কস সম্ভব। এবার আমি পারফেক্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সাধারণত আমরা গ্যাপ ফিল আপ করবো সেই বিষয়টা বলে দিলাম। যদি কোনো বাক্যে হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দেখি, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি পাই তাহলে আমরা কি করতে পারি, পারফেক্ট পার্টিসিপল হিসাবে ফিল আপ করে দিতে পারি। যেমন হ্যাভিং ফট, বাকি অংশ আর যা খুশি আমরা লিখতে পারবো, যা খুশি না আমরা গ্রামাটিক্যাল রুলস ফলো করে আরো অংশ যুক্ত করে দিতে পারি। এভাবে আমরা হ্যাভিং, হ্যাজ থাকলেও হ্যাভিং, তারপর ভার্বের 3 নম্বর ঘর, এভাবে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেও
আমরা ঘরগুলো ফিল আপ করতে পারবো। এরপর আমি আসবো আরও কি ভাবে ফিল আপ করা যেতে পারে। যেমন আমরা প্রথম দিকে আমি বলে দিয়েছি যে আমরা জেরান্ড ইউজ করে ফিল আপ করতে পারবো। বাই প্লাস জেরান্ড, আমরা জানি জেরান্ড কি, প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের মতো কাজ করে তখন তাকে বলে হচ্ছে জেরান্ড। আচ্ছা, জেরান্ড যেমন বাই ফাইটিং এগেনস্ট অ্যাপার্থাইড, এটা হতে পারে। বাই বিকামিং দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, কিভাবে কেন বিখ্যাত হয়েছিল? ইজ বাই বিকামিং দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। আচ্ছা, এভাবে অনেক কিছু দিয়ে আমরা বাই প্লাস জেরান্ড দিয়ে ফিল আপ করতে পারবো। উইদাউট প্লাস জেরান্ড এভাবেও আমাদের অ্যান্সার আমরা করতে পারবো ফ্লোচার্টের। তবে এই জায়গাতে আমাদের কি হবে, যেমন আমাদের টেক্সটের উপর নির্ভর করবে আমরা কোন ধারাতে অ্যান্সারটা নিয়ে যাব, অর্থাৎ কোন গ্রামাটিক্যাল ফলো করব। Learning Point L2 English.